বাবার নামের জমি নিজের নামে রেকর্ড কিভাবে করবেন এবং তার জন্য কি কি প্রসেস রয়েছে, অর্থাৎ কোথায় কিভাবে কি করবেন এবং ডকুমেন্টস কি কি লাগবে, পুরো প্রসেসটার স্টেপ বাই স্টেপ গাইড আজকের এই ভিডিওতে আপনারাকে জানাবো। তো আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারবেন। তো তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এর আগে বাবা যেমন দাদুর থেকে জমিটি পেয়েছে বা রেকর্ডটি করেছে সেভাবে সেম এরপরও আপনাদের বাবার নামে যে জমিটা রয়েছে সেটা আপনারাকে নিজেদের নামে রেকর্ডটি করতে হবে। তো এর জন্য দুইটি প্রসেস রয়েছে। এক হচ্ছে দলিল সূত্রে আলাদা নিয়ম রয়েছে, আর পর্চা বা খতিয়ান যদি থাকে তাহলে তার নিয়ম কিন্তু আলাদা রয়েছে। অবশ্যই দুটো প্রসেসে আপনাদেরকে জানাবো। যেটা বংশ পরম্পরায় হয়ে থাকে, যে বাবার নামে যে জমি বা সম্পত্তিটি রয়েছে সেটা তার আগে দাদুর ছিল, তার আগে দাদুর বাবার নামে ছিল, এরপর বাবা মারা যাওয়ার পর আপনারাও আপনাদের নামে সেই জমিটি বা যে সম্পত্তিটি রয়েছে সেটা রেকর্ডটি করতে হবে। এবং তা না হলে বর্তমানে যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন। তো অবশ্যই সেটা আপনারাকে আপনাদের নিজেদের নামে রেকর্ডটি করে নিতে হবে। তো দলিল সূত্রে এবং পর্চা সূত্রে দুটো নিয়ম আলাদা আলাদা রয়েছে। অর্থাৎ বাবার নামে যদি পর্চা থাকে, অর্থাৎ পর্চাতে যদি কোনো জমি থাকে, তাহলে সেটা কিভাবে রেকর্ডটি আপনার নামে করবেন। এবং যদি বাবার নামে কোনো দলিল কেনা থাকে, সেটা এখনও রেকর্ড হয়নি, তাহলে সেটা সরাসরি বাবার নামে রেকর্ড না করে নিজেদের নামে অর্থাৎ তার ওয়ারিসদের নামে রেকর্ডটি কিভাবে করবেন, তো সেটাও আপনাকে ভিডিওতে চলুন আপনাকে প্রসেসটি জানিয়ে দিচ্ছি। তো তার আগে অবশ্যই যদি বাবা জীবিত থাকে তাহলে কিন্তু জমি নিজেদের নামে রেকর্ড করা যায় না। যদি বাবা দানপত্র দলিল করে তাহলে নিজেদের নামে সেটা রেকর্ড করা যাবে, কিন্তু বাবা যতদিন জীবিত থাকবে ততদিনে বাবাদের নামে যে দলিল রয়েছে বা যে পর্চা রয়েছে সেগুলো কিন্তু নিজেদের নামে রেকর্ড করা যায় না। বাবা যদি দানপত্র করে তাহলে একমাত্রই সেটা যে যাকেই করুক, যে ওয়ারিসকে বা যে ছেলেকে দান করুক, সেটা রেকর্ড করতে সে পারবে, কিন্তু মারা না যাওয়া পর্যন্ত সেটা বাবার নামই থাকবে। তো এক্ষেত্রে যে প্রসেসটা আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে বাবা মারা যাওয়ার পর যে সম্পত্তি বা যে জমিটি রয়েছে সেটা নিজেদের নামে রেকর্ড কিভাবে করবেন, দলিল সূত্রে এবং পর্চা সূত্রে দুটাই প্রসেসেই আপনাকে জানাবো। তো প্রথমে যে প্রসেসটা জানাচ্ছি সেটা হচ্ছে পর্চা বা খতিয়ান সূত্রে জমিটি নিজেদের নামে রেকর্ডটি কীভাবে করবেন। অর্থাৎ বাবার নামে যে পর্চা বা খতিয়ান রয়েছে সেটাতে জমি রয়েছে সেটা নিজেদের নামে রেকর্ড করবেন। তো তার জন্য সর্বপ্রথম আপনাকে যে পর্চা বা খতিয়ানটি রয়েছে সেটা ডিজিটাল যে কপি সেটা বাংলা ভূমি থেকে সর্বপ্রথম বের করতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে বাবার মৃত্যু সার্টিফিকেট। যদি বাবা অনেক দিন আগেই মারা গিয়ে থাকেন তাহলে হয়তো অনেকেরই কাছে মৃত্যু সার্টিফিকেট নাও থাকতে পারতে। তার জন্য আপনারা কী করতে হবে না, অনুমানিক যে সালটা আপনার মোটামুটি জানা থাকবে যে 1995 বা 1992 একটা মোটামুটি সাল আপনাকে জেনে সেটা পঞ্চায়েত থেকে সর্বপ্রথম আপনাকে একটা লিখিত নিতে হবে। সেটা নিয়ে কোর্ট থেকে গিয়ে আপনাকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট এর একটি মৃত্যু সার্টিফিকেট আপনাকে নিতে হবে, যদি অনেক দিন আগেই বাবা মারা গিয়ে থাকেন। আর যদি রিসেন্ট মারা যান তাহলে তো সমস্যা নেই, আপনারা মৃত্যু সার্টিফিকেট পেয়ে যাবেন। তারপর 3 নম্বর হচ্ছে ওয়ারিশ সার্টিফিকেট। প্রত্যেকের সেই ওয়ারিশ সার্টিফিকেটে নাম থাকবে। সেটা কোথা থেকে পাবেন, সেটা আপনার জিপি বা পৌর এলাকা হলে পৌরসভা থেকে পেয়ে যাবেন। এবং তার জন্য প্রত্যেকের আধার কার্ড নিয়ে আপনাদের যে জিপি রয়েছে বা যে পৌরসভা রয়েছে সেখান থেকে যেতে হবে, এবং সেখান থেকে গেলে আপনাদের যে ওয়ারিশ সার্টিফিকেট সেটা আপনাকে দেওয়া হবে। এবং এক্ষেত্রে যদি মা জীবিত থাকেন তাহলে অবশ্যই মায়েরও নাম কিন্তু সে ওয়ারিশ সার্টিফিকেটে থাকবে। যদি মা মারা গিয়ে থাকেন তাহলে মায়েরও কিন্তু আপনাকে মৃত্যু সার্টিফিকেট নিতে হবে, এবং প্রত্যেকের আধার কার্ড। এই ডকুমেন্টসগুলো আপনাকে লাগবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা কী করবেন, বাংলা ভূমি ওয়েবসাইটে যাবেন, সিটিজেন সার্ভিস থেকে একটি অপশান রয়েছে ওয়ারিশ অ্যাপ্লিকেশান। সেই অ্যাপ্লিকেশান সেখান থেকে আপনাকে সর্বপ্রথম অ্যাপ্লিকেশানটি করতে হবে। অ্যাপ্লিকেশানটি তেমন একটা কঠিন নয়, খুব সহজ রয়েছে। যদি প্রসেসটা আপনাদের জানা না থাকেন তাহলে এই ভিডিওটি দেখবেন, আপনারা প্রসেসটি জেনে নেবেন। অ্যাপ্লিকেশানটি করার পর দেখবেন এভাবে একটি অ্যাপ্লিকেশান ফর্ম বার হবে। সেই ফর্মের মধ্যে অ্যাপ্লিকেশান নাম্বারটি দেওয়া থাকবে এবং একটি ক্যাশ নাম্বার দেওয়া থাকবে। তারপর আপনাদের প্রত্যেক ওয়ারিসদের নাম থাকবে এক এক করে, এবং সেই ফর্মের সাথে মৃত্যু সার্টিফিকেট বাবার, ওয়ারিস সার্টিফিকেট, মা যদি মারা গিয়ে থাকেন তাহলে মায়েরও মৃত্যু সার্টিফিকেট এবং প্রত্যেকের আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে একটি ফাইল বানিয়ে আপনারা কী করতে হবে, বিএলআর অফিসে যোগাযোগ করতে হবে। অনলাইন করার পর এটা হচ্ছে আপনাদের প্রথম প্রসেস। আর যদি এমনটি না করেন, আপনার অ্যাপ্লিকেশন করেছেন আপনি চুপচাপ যদি বসে থাকেন তাহলে কোনোদিনও কিন্তু আপনার কাজ হবে না। অ্যাপ্লিকেশনটি করার পর একটি ফাইল বানিয়ে বিএলআর অফিসে যেতে হবে। গিয়ে আপনাদের ওখানে দেখুন আরআই রয়েছে, অর্থাৎ রেভিনিউ ইন্সপেক্টর রয়েছে আরআই, তার কাছে যোগাযোগ করতে হবে। সর্বপ্রথম ওয়ারিসের ক্ষেত্রে কি হয়, ফিল্ড ইনকোয়ারি অর্থাৎ সরজমিন তদন্ত হবে, এবং তার জন্য আপনার যে ক্যাশ নাম্বারটি থাকবে সেই ক্যাশ নাম্বারটি কোন আরআইয়ের কাছে রয়েছে। একটা বিএলআর অফিসে অনেকগুলো আরআই থাকতে পারে, তাহলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনার ক্যাশটা কোন আরআইয়ের কাছে আন্ডারে রয়েছে।
ওনার সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার ফিল ইনকোয়ারিটি সে আরআইকে দিয়ে করাতে হবে। ফিল ইনকোয়ারিটি কীভাবে হবে এবং তার জন্য আপনাকে একটি ডেট দেওয়া হবে যে অত তারিখে বা অমুক তারিখে আপনার ফিল ইনকোয়ারিটি বা তদন্তটি করা হবে এবং সেই অনুযায়ী বাড়িতে আপনাকে থাকতে হবে। সেখানে তদন্ত কী কী আরআই করবেন, যে আপনার যে ওয়ারিশ সার্টিফিকেটটি রয়েছে সে ওয়ারিশ সার্টিফিকেটে প্রত্যেক ওয়ারিশের নাম রয়েছে কিনা আরআই সাহেব গিয়ে সেই সকলগুলো তদন্ত করবেন। তারপর আরআই সাহেব একটি তদন্ত করে একটি তদন্ত রিপোর্ট লিখবেন বা ফিল্ড ভেরিফিকেশনে একটি রিপোর্ট লিখবেন। এরপর কি করবেন, যে আধিকারিকের কাছে আপনার হেয়ারিংটা হবে, অর্থাৎ যে আরও সাহেবের কাছে আপনার হেয়ারিংটা হবে সেই সাহেবকে সেই রিপোর্টটি আরআই সাহেব পাঠিয়ে দেবেন। ওয়ারিশ অ্যাপ্লিকেশনের মূল কাজ হচ্ছে ফিল্ড ইনকোয়ারি করা। ফিল্ড ইনকোয়ারিটি যদি আপনার সম্পূর্ণভাবে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আপনার ওয়ারিশ যে রেকর্ড সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অর্থাৎ আরআই সাহেব ইনকোয়ারি করার পর যে রিপোর্টটি আরও সাহেবকে পাঠাবেন সেই আরও সাহেব ফিল্ড ইনকোয়ারি রিপোর্ট এবং আপনার ডকুমেন্টসের ভিত্তি করে আপনার নামে সেই রেকর্ডটি করে দেবেন। অর্থাৎ যতজন আপনারা ওয়ারিশ বা ছেলে মেয়ে রয়েছে প্রত্যেকের নামে বাবার যে খতিয়ানের জমি রয়েছে সেই জমিটি নিজেদের নামে রেকর্ডটি করে দেবেন। এটা হলো পর্চা বা খতিয়ান সূত্রে বাবার জমি নিজের নামে রেকর্ড করার নিয়ম বা প্রসেস। এরপর হচ্ছে দলিল, অর্থাৎ বাবার নামে কোনো দলিল রয়েছে সেটা এখনও রেকর্ড বা মিউটেশন করা হয়নি, তাহলে সেটা নিজেদের নামে রেকর্ড কিভাবে করবেন। তো দলিল সূত্রে বাবার জমি নিজের নামে রেকর্ড করতে গেলেও যে সকল ডকুমেন্টসগুলো ওয়ারিশ সূত্রে লাগে সেমই দলিলের ক্ষেত্রেও সেই সকল ডকুমেন্টসগুলো আপনাকে লাগবে। যেটা জানালাম, ওয়ারিশ সার্টিফিকেট, বাবার মৃত্যু সার্টিফিকেট, মা মারা গেলে মায়েরও মৃত্যু সার্টিফিকেট এবং প্রত্যেক ওয়ারিশের নাম ওয়ারিশ সার্টিফিকেটে থাকতে হবে। এরপর কি করবেন না, মনে করেন দলিলে জমির পরিমাণ কেনা রয়েছে 10 শতক আর আপনারা ওয়ারিশ রয়েছেন 5 জন, অর্থাৎ 5 জন ছেলে মেয়ে। তাহলে আপনারা কি করতে হবে, 2 শতক করে 5টি অ্যাপ্লিকেশন আলাদা আলাদাভাবে মিউটেশনটি করতে হবে। সেটা আপনার বাংলা ভূমির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে গিয়ে অনলাইন মিউটেশন অ্যাপ্লিকেশন যে অপশানটি রয়েছে সেখান থেকে করতে হবে। সেই প্রসেসটাও যদি আপনাদের জানা না থাকেন তাহলে এই ভিডিওটি দেখবেন বা এরপরে একটি ভিডিও আপডেট আসছে সেই ভিডিও দেখেও আপনারা প্রসেসটি জেনে নিতে পারেন। যদি দলিলে একাধিক প্লট সংখ্যা থাকে তাহলে প্রত্যেকটি প্লটের থেকেই কিন্তু অংশ 5 জনেই পাবে। ধরুন দলিলে 5টা প্লট রয়েছে 10 শতক করে 50 শতক, তাহলে প্রত্যেকটি প্লটে 2 শতক কেটে 5টা অ্যাপ্লিকেশন আলাদা আলাদাভাবে করতে হবে। কিন্তু পর্চা বা খতিয়ান সূত্রে যখন বাবার জমি নিজেদের নামে রেকর্ড করবেন তখন কিন্তু অ্যাপ্লিকেশন একটাই হবে, কিন্তু দলিল সূত্রে প্রত্যেক ওয়ারিশের নামে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন হবে। অনলাইন থেকে অ্যাপ্লিকেশনটি করলে এভাবে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। দলিলের সেই প্লট বা জমিগুলো যদি কৃষি ছাড়া অন্যান্য কোনো জমির শ্রেণী হয় তাহলে আপনারা কিছু টাকা হয়তো পেমেন্ট করতে হতে পারে, সেই টাকাটি পেমেন্ট করার পর ক্যাশ নাম্বারও পেয়ে যাবেন। আর এখন যেটা হচ্ছে কেসটা, যে যদি মিউটেশন অ্যাপ্লিকেশন করেন তাহলে কৃষি জমির ক্ষেত্রে কিন্তু ক্যাশ নাম্বার পড়তে সময় লাগছে, তো এক্ষেত্রে ঘাবড়াবার কোনো কারণ নেই, 15 থেকে 20 দিনের মধ্যে ক্যাশ নাম্বারটি পেয়ে যাবেন। তো যাই হোক, অ্যাপ্লিকেশনটি করার পর দেখুন এভাবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং একটি ডিক্লারেশন ফর্ম বের হবে এবং এই ফর্মের সাথে কী কী দিতে হবে না, দাগের তথ্যটা লাগবে। যদি দলিলে 5টা যদি প্লট আপনার কেনা থাকে তাহলে 5টা প্লটেরই আপনাকে দাগের তথ্য বের করতে হবে। সেই দাগের তথ্যের কপি বা জেরক্স কপি আপনাকে দিতে হবে, বাবার মৃত্যু সার্টিফিকেটটি দিতে হবে, ওয়ারিশ সার্টিফিকেটটি দিতে হবে, মায়ের মৃত্যু সার্টিফিকেটটি দিতে হবে যদি মা মারা গিয়ে থাকেন, অ্যাপ্লিক্যান্টের আধার কার্ডটাই দিতে হবে, বাকিদের আধার কার্ড দেওয়ার প্রয়োজন নেই, যে অ্যাপ্লিক্যান্ট থাকবে তার আধার কার্ডটি দিতে হবে। এক্ষেত্রে যে ফাইলটা আপনারা বানাবেন সেটা কিন্তু বিএলআর অফিসে জমা দেওয়ার প্রয়োজন নেই। যখন আপনাদের হেয়ারিং বা শুনানি তারিখের ডেটের মেসেজ আসবে ফোনে, বা যদি আপনারা ক্যাশ নাম্বারটা যেটা পাবেন মাঝে মধ্যে যদি চেক করেন তাহলে ক্যাশ নাম্বার দিয়েও কেসের স্ট্যাটাস দেখলেও অনেক সময় জানা যায় যে কত তারিখে আপনার হেয়ারিং বা শুনানির তারিখের ডেট দেওয়া হয়েছে। কিন্তু পর্চা বা খতিয়ানের ক্ষেত্রে বাবার জমি নিজের নামে রেকর্ড করতে গেলে একটাই অ্যাপ্লিকেশন হবে, একবার ফিল ইনকোয়ারি হবে। কিন্তু দলিল সূত্রে যখন আপনারা বাবার জমি নিজের নামে রেকর্ড করবেন তখন কিন্তু 5টা অ্যাপ্লিকেশন হবে, 5 জন যদি আপনারা ওয়ারিশ হন, এটা জানালাম। 5 জন যদি আপনারা ওয়ারিশ হন বা যদি 3 জন ওয়ারিশ হন তাহলে 3টে অ্যাপ্লিকেশন হবে। যতজন আপনারা ওয়ারিশ হবেন প্রত্যেকের নামে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশনগুলো হবে, আর আলাদা আলাদাভাবে ইনকোয়ারিও হবে, আলাদা আলাদাভাবে হেয়ারিংও হবে। যখন হেয়ারিং বা শুনানির তারিখের ডেট আপনার মোবাইলে মেসেজ আসবে, সেই মেসেজটি পাওয়ার সাথে সাথে আপনার কি করতে হবে, নোটিশটি বাংলা ভূমি থেকে বের করার পর আপনার যে বিবাদী পক্ষ থাকবে, অর্থাৎ বাবা যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তাকে কিন্তু চিঠি করতে হবে। এক্ষেত্রে যদি বাবা সেই জমিটি দলিল সূত্রে কারো কাছ থেকে কিনে থাকেন তাহলে সেই পিঠ দলিল বা চেন বিডিও আপনারা কিন্তু জোগাড় করতে হবে, বা সেটাও কিন্তু আপনাকে বের করতে হবে, সেটাও কিন্তু হেয়ারিংয়ে লাগবে, এটা কিন্তু মনে রাখবেন। তো যাই হোক, নোটিশটি বের করার পর যার কাছ থেকে বাবা জমিটি ক্রয় করেছেন বা যার রেকর্ডটি আপনারা বর্তমানে কাটছেন তাকে কিন্তু সেই নোটিশের চিঠিটি পাঠাতে হবে।
হয়তো ধরুন বাবা যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন সে এখন বর্তমানে জীবিত নেই এবং না থাকার কারণে তার ওয়ারিসরা তাদের নিজেদের নামে রেকর্ডটি করে নিয়েছেন। অর্থাৎ বাবা যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তার নামে রেকর্ডটি নেই, তার ওয়ারিসদের নামে রেকর্ডটি রয়েছে, তাহলে তাদেরকে কিন্তু সেই নোটিশের চিঠিগুলো পাঠাতে হবে এবং তাদের রেকর্ড থেকে সেই জমিগুলো কাটতেও হবে যখন আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। এই বিষয় নিয়ে পরে একটি আলাদাভাবে ভিডিও আপনাদেরকে করে প্রসেসটা জানাবে। এবং চিঠি পাঠার যে নিয়ম সেটা হচ্ছে মিনিমাম 7 দিন। হয়তো যদি কাল আপনার হেয়ারিং বা শুনানি তারিখের ডেট রয়েছে আর আজকে যদি আপনি পাঠান তাহলে হয়তো আপনার হেয়ারিংটা নাও হতে পারে, এটা কিন্তু মনে রাখবেন। চিঠিটি পাঠালে একটি রিসিভ কপি আপনার কাছে থাকবে, সেই রিসিভ কপি নিয়ে আপনার যেদিন হেয়ারিং বা শুনানি তারিখের ডেট থাকবে সেই ডেটে আপনাকে যেতে হবে। আপনার যে ফাইলটা আপনি বানাবেন সেই ফাইল, আপনার দলিলের অরিজিনাল কপি, আধারের অরিজিনাল কপি এবং একটি হাজিরাপত্র ফর্ম, এই সমস্ত ডকুমেন্টস নিয়ে হেয়ারিংয়ে যেতে হবে। হেয়ারিং সমস্ত ডকুমেন্টস আপনার ভেরিফাই করবেন আরও সাহেব। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কি করবেন, আপনার সেই ফাইলটি আরআই সাহেবকে পাঠিয়ে দেবেন। কেন পাঠাবেন না, যেহেতু আপনি ওয়ারিশ সূত্রে সেই জমিটি রেকর্ড করছেন তার জন্য আরও সাহেব আপনার ফাইলটি আরআইকে পাঠিয়ে দেবেন। অর্থাৎ এরপর আরআই আপনার সেই ওয়ারিশ সার্টিফিকেট এবং ফাইল অনুযায়ী আবার ফিল্ড ইনকোয়ারি বা সজমি তদন্তের জন্য ডেট দিবেন। এবং এই দলিলের ক্ষেত্রে যখন ফিল্ড ইনকোয়ারি বা সজমি তদন্ত হবেন তখন কিন্তু আবার আপনাকে চিঠি করতে হবে। যার কাছ থেকে আপনার বাবা জমিটি ক্রয় করেছেন বা যার রেকর্ডটি আপনারা কাটছেন সেই তাদেরকে আবার কিন্তু চিঠি করতে হবে সেম প্রসেসে, এবং তারও কিন্তু নোটিশ আপনাকে দেওয়া হবে। ফিল্ড ইনকোয়ারি চিঠি ও বিবাদী পক্ষকে পাঠানোর পর যত তারিখে আপনার ফিল্ড ইনকোয়ারি বা সরজমিন তদন্ত থাকবে সে তারিখে আরআই যাবেন, সমস্ত তদন্ত করবেন। এক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতেও যাবেন এবং আপনার জমিটাও দেখবেন যে কোন জমিটা আপনারা রেকর্ডের জন্য আবেদন করেছেন এবং ওয়ারিশ সার্টিফিকেটে প্রত্যেক ওয়ারিশের নাম রয়েছে কিনা সেই সকল তদন্তগুলো করে আরআই সাহেব একটি আরআই রিপোর্ট লিখে আরও সাহেবের কাছে সেই রিপোর্টটি পাঠিয়ে দেবেন। অর্থাৎ যে আরও সাহেবের কাছে আপনার হেয়ারিং বা শুনানিটা রয়েছে তাকে পাঠানোর পরে আপনাদের নামে রেকর্ডটি করে দেবেন। এভাবে যতজন আপনারা ওয়ারিশ থাকবেন প্রত্যেকের আলাদা আলাদাভাবে হেয়ারিংয়ের ডেট হবে, আলাদা আলাদাভাবে ফিল্ড ইনকোয়ারি বা সরজমিন তদন্ত হবে। প্রত্যেকবারে বিবাদী পক্ষগুলোকে চিঠিও করতে হবে। তো বাবার নামের জমি নিজের নামে রেকর্ড কিভাবে করবেন, পর্চা বা খতিয়ান সূত্রে কিভাবে করবেন, দলিল সূত্রে কিভাবে করবেন, আশা করি সংক্ষেপে পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।